আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা শোনা মারুফ যাচ্ছে ভাই, না? আপনি কেমন আছেন? শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি ভালো আছেন নিশ্চয়ই। আ- আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু আপনার শরীর সঙ্গে অসুস্থ লাইভে আমি যুক্ত হতে শুনলাম। পেরে হ্যাঁ, আনন্দিত। একটু একটু অসুস্থ ফিল করছি বিকেল থেকে। তো এরপরও আপনার সঙ্গে লাইভে যুক্ত হয়েছি, এটা আনন্দের ব্যাপার। হ্যাঁ, আমি কৃতজ্ঞ, খুব কৃতজ্ঞ। যদিও আমার একটু খারাপ লাগছে, আপনি কিছুক্ষণ আগে জানিয়েছেন যে একদম শেষ সময়ে নাচটা আমি ক্যান্সেলই করতাম। হ্যাঁ, কোনো এ সমস্যা নেই। খুব আমরা গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, সেটাই। যে কথা বলতে হবে এটা না, আমরা তো কথা বলতেই পারি। জি। তো এটা হচ্ছে যে বোধের আড্ডায় আপনাকে আমন্ত্রণ, এবং বোধের স্কুল, স্কুল অফ ভ্যালুস, মানে এই ব্যানারে কথা বলার চেষ্টা করি আর কি। আর সেই সমস্ত আমার জন্য খুব সমস্যা, একটু কঠিন হয় যে আমি কোন মানুষের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আল্লাহর রহমত যে আমি মানুষ পেয়ে যাই, এবং আমার শুক্রিয়া। কাছে আপনার স্টাডি করে আমার সেরকমই মনে হচ্ছে। আপনি, হ্যাঁ, বলছিলেন যে আমি একটু শেয়ার কৃতজ্ঞ। করে দেবেন, আমি একটু আপনাকে অফ শেয়ার অফ করছি। ট্র্যাকে রেখে আমি একটু আপনার সম্বন্ধে বলি। জি। যে সুধীমণ্ডলী, আপনারা আজকে আমার সাথে যাকে দেখছেন, ইনি আসলে একজন বহুমুখী প্রতিভাবান একজন মানুষ, এবং তার সমস্ত প্রতিভার একটা কেন্দ্রবিন্দু আমি লক্ষ্য করেছি। সেটা হচ্ছে যে তার ভিতরে একটা বোধ কাজ করে। আমি ইন্ট্রোতেও লিখেছি, সে একটা কি খোঁজে, এবং সত্য খোঁজার চেষ্টা তার ভিতরে আহ, প্রকট। তাই ওই রকম তাকে স্টাডি করতে গিয়ে আমার ইচ্ছা ছিল উনি সাংবাদিক, কবি, সাহিত্যিক, কণ্ঠশিল্পী, বহুমুখী প্রতিভা। কিন্তু ওনার সঙ্গে আমার কথা বলার ইচ্ছা ছিল গণমাধ্যমের সংবেদনশীলতা, এটা নিয়ে কথা বলার একটা ইচ্ছা ছিল। কিন্তু আমি পরে দেখি যে ওনার প্রাণটা আর একটা জায়গা, মানে একেবারেই বসত করে গান। তখন আমি চিন্তা করেছি, না ঠিক আছে, আহ, ইচ্ছা আমার সাংবাদিকতা নিয়ে কথা বলা, বিশেষ করে গণমাধ্যমের যে সংবেদনশীলতা সেটা নিয়ে কথা বলার, কিন্তু সেই ইচ্ছা আমার। কিন্তু আমার কাছে মনে হচ্ছে উনার প্রাণটা নিয়ে আমার কথা বলা উচিত, আর সেটা হচ্ছে ওনার অন্তরে গান। তাই আমরা আজকে নাম দিয়েছি ভোরের পাখি মানিক। মানিক ভাই, আমি কিছু কথা বললাম, আপনি শুনেছেন কিনা জানি না। হ্যাঁ, আমি আহ, আমি শুনেছি, আমি শুনছি। শুনে কথা আচ্ছা। খুব সুন্দর করে বললেন, যদিও মানে আমি অতটা সুন্দর কিনা। না, সেটা তো আপনার সব কিছুর ভিতর প্রমাণ আছে। হ্যাঁ, আর আমি বলছিলাম যে গানের পাখি মানিক, আপনি আমাকে বললেন যে ভোরের পাখি মানিক। আমার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু আমারই তখনই চিন্তা হয়েছে যে আচ্ছা, এই ভোরের শব্দটা কেন আপনি দিলেন, এটা আপনি আমাকে বলেন। আমার আপনার ভিতর দার্শনিকতা আছে আমি জানি, এই জন্য এই সব এটা দিয়ে প্রশ্ন শুরু করলাম আর কি, কথা বলা শুরু করলাম। আসলে ভোর শব্দটা কেন? দার্শনিকতার কথা না বলে আমি যেটা মনে করি যে জীবন বোধ বা যে ভ্যালুস নিয়ে আপনি চেষ্টা করছেন, আমি মানুষকে মনে করি একজন পরিব্রাজক, বিশ্ব ভ্রমণে এসেছে। বা মানুষ এরকম যে কোথাও যাচ্ছে, সে গন্তব্যস্থলে যাওয়ার আগে সে কোথাও বিরতিতে দাঁড়িয়ে আছে। এটা হতে পারে যে বাস যাত্রা, আমরা বাস যাত্রা করার সময় দেখি যে যখন আমরা ঢাকা টু চিটং যাই, ফেনীর ওইখানে গিয়ে কিছুক্ষণ বিরতি নেই। তো ওই বিরতির সময়টা হলো মানুষের জীবন, এরকম আমার কাছে মনে হয়। তো এই যে ধরুন, আপনি শিশুদের নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, মূল্যবোধ নিয়ে কাজ করছেন, নিজে সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত আছেন, প্রত্যেকটার পেছনে একটা উদ্দেশ্য থাকতে হয়, একটা লক্ষ্য থাকতে হয় যে আমি কেন এটা করছি। আমাদের এই সমাজে অনেক লোক আছে যে তারা অর্থ সংগ্রহে ব্যস্ত, যে কোনো মূল্যে অর্থ সংগ্রহ করতে হবে। তো গত কয়েকদিন আগে, 10 দিন বা 15 দিন হবে, বাংলাদেশের একজন শীর্ষ ব্যবসায়ী মারা গেছে।
তিনি হাজার হাজার কোটি টাকা রেখে গেছেন। তো এখন এই হাজার হাজার কোটি টাকা তিনি জীবনে অর্জন করেছেন, সেই অর্জিত সম্পদের তিনি কত ভাগ ভোগ করতে পেরেছেন আমি যদি প্রশ্ন করি, হয়তো তার 1 ভাগও ভোগ করতে পারেন। তিনি যদি 10,000 কোটি টাকা রেখে যান, তাহলে তার 1 ভাগ যত অংশ হয় সেটাও ভোগ করতে পারে। কিন্তু তিনি সম্পদ রেখে গেছেন, সেই সম্পদ যদি মানুষের কাজে লাগে তাহলে অবশ্যই ইম্পর্টেন্ট। আমি মনে করি যে অবশ্যই একটা লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হয়। আমার জীবনের লক্ষ্য হচ্ছে একটা সুন্দর সকাল, সবার জন্য সকাল, শুধু আমার জন্য ভালো দিন আসলো আরেকজনের জন্য আসলো না এইটা না, সব মানুষের জন্য একটা সাম্যবাদী সকাল, যেখানে ন্যূনতম অধিকার মানুষ পাবে, যেখানে আমি বলি যে সাম্যতা না, শুধু ন্যায্যতা, ন্যায্যতা থাকবে। এখন একজন বিত্তশালী মানুষের জন্য বরাদ্দ হলো সরকারের পক্ষ থেকে 1 লাখ টাকা, আমি একজন নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমার জন্যও বরাদ্দ হলো 1 লাখ টাকা। তাহলে এইটা সাম্যতা হলো ঠিক, কিন্তু এটা ন্যায্যতা না। তো এই ন্যায্যতার সকাল বা ভোর আনার জন্যই গানের কর্মী বলেন, সংস্কৃতি কর্মী বলেন, সাংবাদিকতার কর্মী বলেন, এগুলোর পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা সুন্দর সকাল আসুক, সবার জন্য একটা মানবিক ভোর আসুক। এবং এটা নিয়ে আমার একটা গান আছে, আমি কৃতজ্ঞ নচিকেতা চক্রবর্তী দাদার প্রতি, তিনি আমার লেখা সুরে গান গিয়েছেন এবং ওই তার গাওয়ার মধ্যে আমাকে আবার রেখেছেন। তো সেই জন্য আমি বলেছিলাম যে, হ্যাঁ, সেই জন্য আমি বলেছিলাম যে এই আলোচনার শিরোনাম যেটা দিয়েছেন ভোরের পাখি মানিক বা গানের পাখি মানিক, সেটার পরিবর্তে আপনি যদি ভোরের পাখি মানিক দেন তাহলে সবকিছু মিলিয়ে হয়ে যায়। আচ্ছা, অসাধারণ সুন্দর বললেন। আমি একটা লাইন লিখেছি, সেটা বুড়ো মানুষ তো মুখস্থ বলতে পারি না, এটা দেখে বলি। সেই লাইনের প্রশ্ন আছে, আমি লিখেছি এরকম: নতুন সকালের স্বপ্ন নিয়ে গান, কবিতা, সাংবাদিকতার ডানায় ওড়েন। লিখলাম যে নতুন সকালের স্বপ্ন নিয়ে গান, কবিতা, সাংবাদিকতার ডানায় ওড়েন পাখি। আমার প্রশ্ন হচ্ছে, নতুন সকালটা তাহলে কত দূর? এটাই তো আপনি খোঁজেন। হ্যাঁ, কত দূর মনে হয়? আপনি খুব আশ্চর্য হবেন একজনকে যদি আমি আপনার দেখাচ্ছি। মানিক ভাই, ও দেখেন আপনাকে ভালোবাসার একজন মানুষ আছে। আচ্ছা আচ্ছা, এটা তো সারপ্রাইজ আমার জন্য। হ্যাঁ, কিন্তু আমি সবসময় আবিদ আজমকে বলি যে ভোরের জামাই, কারণ আমরা যে ভোরটা খুঁজছি। আমি সেটাই জিজ্ঞেস করব, আজম তোমার চেহারা দেখা যাচ্ছে না, আর এটাই জিজ্ঞেস করব, আপনি আজমকে জামাই বলেন কেন, ভোরের জামাই বলেন কেন? এটা আমার কিন্তু একদম প্রশ্ন লেখা আছে যে এটা আমি জিজ্ঞেস করবো। কারণ হচ্ছে যে আজম আমার চলে গেছে, মনে হয় কোনো ঝামেলা আছে, ও আসলে আবার যুক্ত হলে ভালো লাগবে। আমি আবিদ আজমকে বলছি যে আপনি দ্রুত যুক্ত হয়ে যান। তো ভোরের জামাই কেন বলি আবিদ আজমকে, কিছু কিছু তরুণের মধ্যে আগুন থাকে, আগুন। তো আবিদ আজমের মধ্যে গনগনে আগুন আছে, শিল্প, সাহিত্য, সংস্কৃতির সব বিভিন্ন জায়গায় আবিদ আজমের বিচরণ। দীর্ঘদিন ধরে বাংলা ভাষার অন্যতম প্রধান কবি আল মাহমুদের সাহচর্য সংস্পর্শ পেয়েছে। ব্যক্তিগতভাবে নিজে একদম একজন ভালো মানের কবি, ছড়াকার, সাংবাদিক, শিল্পীও বটে। আর সাংবাদিকতার কথা বললাম, যে জামাই কেন বললাম সেটার বিষয় হচ্ছে যে এই যে ভোরটা মানেই হচ্ছে একটা বিপ্লব, সাম্যবাদী বিপ্লব। ভোর, সকাল, নতুন দিন। সেই নতুন দিন আসার পর সেই নতুন দিনকে তো টেক কেয়ার করতে হবে। তো একজন স্ত্রীর সবচেয়ে ভালো দেখভাল করতে পারে জামাই, তার স্বামী, তাই না? তো আমি এখানে সেই বিপ্লব যেটা আসবে সেটা দেখভাল করার যে একজন মানুষ দরকার, সেই মানুষটা হচ্ছে আবিদ আজম। আসলে জামাই মানে কান্ডারি। আজম, তুমি কি এটা জানতা যে উনি কেন তোমাকে জামাই বলে? এটা আসলে ভাইয়া তো ভালোবেসে বলতেন, আমাকে খুব স্নেহ করেন, এটা আমার জন্য বড় পাওয়া। তো ভাইয়া আসলে ফেসবুকে লিখেছেন বিভিন্ন সময়
তো আমি আসলে ভাইয়া আমার শৈশবের একজন তারকা, একজন আমি বলবো যে তারকাই শুধু নয়, মহানায়ক আর কি। খুব ছোটবেলা থেকেই ভাইয়ের গানের ভক্ত আমি। খুব দেখতাম যে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতারা আছেন, সেখানে তিনি খুব নায়কোচিত ভাবে গান করছেন, খুব তালি পাচ্ছেন, শ্রোতাদের অনেক রেসপন্স পাচ্ছেন। মানে সেই যে শৈশবের, তখন তো, এখন তো ভাইয়া ইউটিউবের যুগ, তখন তো আসলে ক্যাসেটের একটা সময় ছিল, এবং তখন তো সিডিও হয়নি, এরকম একটা সময়। তখন ভাইয়ার ক্যাসেট আমরা কিনতাম, গান শুনতাম, নিজেরা কিছুটা গাওয়ার চেষ্টা করতাম। তো এই যে মানে শৈশবের থেকেই যে একটা মুগ্ধতা, তখন থেকে ভাইয়াকে নিয়ে যখন আমি ফেসবুকে স্ট্যাটাস দেই কিংবা লেখালেখি করি, আমি ভাইয়াকে বলি যে সাফল্যের বরপুত্র। ওই যে বলছিলাম নতুন সকালটা কত দূর, যার সঙ্গে আমাদের আবিদ আজমের আবার অন্তমিল আছে, ও আবার জামাই হবে, সেই সকালটা কত দূর বলে মনে হয় মামা, আপনার? জি সেটা জি হচ্ছে যে আমি যেটা মনে করি, মানে ভোরের স্বপ্ন কারা দেখে, যারা হ্যাঁ সবসময় মানুষের কথা ভাবে। আমি হুম, একটা ভালো বাসায় আছি, ভালো খাচ্ছি, ভালো জায়গায় ঘুমাচ্ছি, কিন্তু ঠিক আমার বাসার নিচে রাস্তায় একজন মানুষ হুম, কষ্টে আছে। তাদের কথাও ভাবা দরকার, সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো দরকার। এখন আপনি যেটা বললেন যে ভোর কত দূর, ভোর ভোর আসার আগে নিজের একটা প্রস্তুতির বিষয় আছে। আমি হুম, কতটা ভোরের উপযোগী হলাম, মানে হুম, আমি কি শতভাগ মানবিক হতে পেরেছি কিনা, আমার হুম, হৃদয়ে আদর্শকে ধারণ করতে পেরেছি কিনা, আচ্ছা, বোধের প্রকাশ ঘটেছে কিনা, হুম, এটা যদি পরিপূর্ণভাবে আমার মধ্যে হয়ে যায়, তাহলে হুম, দৃশ্যমান ভোর আসুক বা না আসুক কোনো সমস্যা নেই, আচ্ছা, আমি আচ্ছা, ব্যক্তিগতভাবে সফল। কারণ তো আমি ভোর আসার উপযোগী একজন মানুষ হয়ে গেছে। হুম, তো সেই জন্য ভোর আসবে, কখন কিভাবে আসবে জানি না, কিন্তু ভোরের এই হুম, যে স্বপ্ন দেখা এবং স্বপ্ন দেখা, ভোরের উপযোগী যখন স্বপ্ন আমি হতে দেখা পারবো, কিন্তু তখন আর আমার মধ্যে কোনো হতাশা থাকবে না। জি। না, খুব ভালো। আচ্ছা আচ্ছা, এটা খুব দারুণ কিন্তু উত্তরটা, উত্তরটা কিন্তু অসাধারণ, এটা সহজ উত্তর না। আপনি যখন একটা ভোর চিন্তা করছেন, সবাই ডেস্টিনেশন চিন্তা করবে, আর আপনি যখন একটা ভোর ভেতরে ধারণ করছেন, তখন সেই ভোরের উপযোগী হওয়ার প্রতিনিয়ত যে চেষ্টা, সময়টাকে ব্যবহার করা, তার প্রতি যে প্রবণতা, সেটা আপনাকে শুদ্ধ মানুষের দিকে, একটা কল্যাণকর মানুষের দিকে রূপান্তরিত করেছে। নিশ্চয়ই, যেমন মারুফ ভাই, আমার কিছু খুব কাছের বামপন্থী বন্ধু আছে বা ইসলামপন্থী বন্ধু আছে। তা ইসলামপন্থীরা সাধারণত ইসলামিক রেভলিউশনের কথা চিন্তা করে, বামপন্থীরা তাদের মার্কসিস্ট রেভলিউশনের কথা চিন্তা করে। দুজনেই বিপ্লবের কথা, দুটো গ্রুপই বিপ্লবের কথা ধরুন ভাবে। এদের মধ্যে কাউকে কাউকে দেখি যে প্রচন্ড হতাশ, যে কবে ভালো দিন আসবে, সুদিন আসবে, ভোর হবে কিনা, বিপ্লব হবে কিনা। তো আমি হুম, হাসি, আমি তাদের বলি যে হ্যাঁ, দেখো, বিপ্লব আসুক বা না আসুক, হুম, কিন্তু তুমি যদি বিপ্লবের উপযোগী হয়ে যাও, যে পরিবর্তনটা তুমি চাচ্ছ, যে একটা দুর্নীতিমুক্ত সমাজ, হুম, যে একটা সুন্দর হুম, পৃথিবী, তুমি সেই যদি সেটা সুন্দর, হয়ে, হ্যাঁ, সেই সুন্দর আমি যদি হতে পারি, তাহলে শেষ পর্যন্ত হ্যাঁ, আমি প্রশান্ত থাকবো যে না, গুড, আমি পেরেছি, আমি সফল। হুম, সেই জন্য হুম, ভোর দৃশ্যমান ভাবে আসুক বা না আসুক, হতাশার কিছু নেই। কিন্তু হুম, আমি যে একজন পরিবর্তনকামী মানুষ হলাম, ভেতরে পরিবর্তনগুলো ধারণ করলাম, দুর্নীতি মুক্ত থাকলাম, হুম, এটাই হচ্ছে হুম, বড় ব্যাপার। জি ভাই, আমি বোধহয় মাঝখানে চলে গিয়েছি, যেটা বলছিলাম। তো ভাইয়ার যে এই যে কীর্তিমান একজন মানুষ, একই সঙ্গে গান করছেন, সাংবাদিকতা, হুম। লেখালেখি, এবং সব্যসাচী, মিডিয়ায় খুব এতটা মেধাবী, একটু মানে নেটওয়ার্কে মনে হয় সমস্যা হচ্ছে। শিল্পের সব শাখায় কাজ করছেন। আমার কথা শোনা যাচ্ছে? যে শোনা যাচ্ছে। এই হ্যাঁ, সমস্যাটা আমি যেটা বলছিলাম সবসময় যে হয় শিল্পের, কোনো না কোনো সময়। ভাইয়াকে নিয়ে, মানিক ভাইকে নিয়ে বলছিলাম যে শিল্পের সব শাখায় এভাবে আমরা সমান অবদান যে রাখেন। হ্যাঁ, এজন্য মানে ভাইয়াকে হ্যাঁ, আমি আচ্ছা, বলি, মানে একটু নেটওয়ার্কের সমস্যা মনে হয়। যে আপনি সাফল্যের বরপুত্র। তো সাফল্যের বরপুত্র যেহেতু আমি বলি, তো ভাইয়া সেই কথার প্রেক্ষিতে হয়তোবা আমাকে বলেন যে ভোরের জামাই। তো হ্যাঁ এটা বলেছেন। আমার জন্য একটি একটি বড় ব্যাপার, বড় বিশেষণ। তো এই ব্যাপারটা হলো যে আমি যেটা বলছিলাম যে মিডিয়ায় এখন তো আমাদের অনেক মুহূর্তেই অনেকেই স্টার হয়ে যায়, খুব সামান্যতেই দেখা যায় যে আজকে এলাম আর ভাইরাল হয়ে চলে গেলাম। মানে খুব সাড়া ফেলে দিলাম, বা ইউটিউবে ভিউ কিংবা ফেসবুকে অনেক সাড়া। কিন্তু একজন
সংস্কৃতির কর্মী হয়ে ওঠা, একজন সংস্কৃতির সেবক হয়ে ওঠা, দীর্ঘ সাধনা এবং দীর্ঘ একটি চর্চার ভেতর দিয়ে নিজেকে পরিণত করে তোলা, এটা আমরা ভাইয়ার কাছ থেকে শিখতে পারি, মানিক ভাইয়ের কাছ থেকে। যে যেটা আমি বলবো যে ভাইয়ার একেবারেই নখের সমান যোগ্যতা নিয়েও আমরা দেখি অনেক মিডিয়ার মানে খুব বড় অনেক কিছুই করছে, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে যারা সত্যিকার অর্থে যোগ্য এবং সত্যিকার অর্থে যারা কীর্তিমান, তাদেরকে ঠিক তারা অনেক সময় নানান রকম মিডিয়ার অপরাজনীতির শিকার হন আমার ধারণা। এক্ষেত্রে এটা আমার কাছে মনে হয়। তো ভাইয়া অবশ্য নিজের মেধা এবং যোগ্যতা, নিজের কাজ দিয়ে এ সবকিছু ওভারকাম করেছেন আমার ধারণা। মানে ফলে তাকে কোন রকমের এই ব্যাপারগুলোর খুব একটা আক্রান্ত করতে পারেনি, যে মিডিয়ার যে অপরাজনীতি, যেটা সংস্কৃতির যে কিছুটা সিন্ডিকেট আছে, কিছুটা বাড়াবাড়ি আছে আমাদের কালচারাল জগতে, এটা সব সেই থাকে। তো এটাকে তার যোগ্যতা দিয়ে, তার গান, তিনি যেমন গান লেখেন, গান তেমনি ভাবে সুর করেন, নিজে অসাধারণ কণ্ঠের অধিকারী, তারাজ কণ্ঠ, এসবের মাধ্যমে তার সাংবাদিকতা বেশ মানে মেইন স্ট্রিমের গণমাধ্যমে টেলিভিশন সাংবাদিকতা করেছেন তিনি, সেটাও খুব বড় একটি ব্যাপার। ইউটিউব সাংবাদিকতা যেটা বাংলাদেশে চলছে, আমি বলবো যে এটার অন্যতম একজন পথিকৃৎ আমিরুল মোমিনিন মানিক ভাইয়া। এবং লেখালেখি, সাহিত্যের যে একটা ব্যাপার, তার অসংখ্য বই আছে বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে তার সমাজ ভাবনা, সাংবাদিকতা কিংবা বাস্তব ঘটনার উপরে তার বইগুলো, বিশেষ করে আমার এই মুহূর্তে মনে পড়ছে রোহিঙ্গা তরুণী, তার একটি বই, কিংবা জনচাকর, কিংবা তার একটি নাটকের বই আছে ইবলিস, কিংবা গানের বই আছে সুর সঞ্চারী। এরকম অসংখ্য বইয়ের ভেতরেও তার মেধার যে কুসুম তিনি ফুটিয়েছেন, সেটা আমি মনে করি যে এখনকার তরুণদের জন্য এটা খুব বড় একটি শেখার ব্যাপার, বড় একটি ইন্সপিরেশনের ব্যাপার, একটি অনুপ্রেরণার ব্যাপার, একটি মোটিভেশন হওয়ার মতো ব্যাপার। আর এই সৃষ্টিশীলতার ব্যাপারগুলো আমি যদি বলি, তার স্ট্রাগলটা, মানে একজন আমিরুল মোমিনিন মানিকের স্ট্রাগল সম্পর্কে যদি এখনকার তরুণরা জানে, এখনকার তো মোটিভেশনাল স্পিকার হিসেবে আমরা দেখি অনেককেই, যাদের নিজেদের খুব একটা কাজ আছে বলে আমার কাছে মনে হয় না যে কেন তারা মোটিভেশনাল স্পিকার হিসেবে কাজ করেন, কি তাদের কীর্তি, কি তাদের মানে কোয়ালিফিকেশন, কি তাদের, তো সেক্ষেত্রে ভাইয়া যে কাজগুলো করেছেন, আমি বলবো যে এটা তরুণদের জন্য অনেক অনুপ্রেরণার ব্যাপার, অনেক যেটাকে বলবো যে শেখার অনেক ব্যাপার, এবং মানে একই সঙ্গে মানে আইডল হবার মতোই একটি ব্যাপার, যে আমিরুল মোমিনিন মানিককে তারা অনুকরণ করে সামনে এগিয়ে যেতে পারে। আর এখানে আমার পরম শ্রদ্ধেয় গুরুজন মারুফ ভাই আছেন, ভাইয়ের কথা কি বলবো, সেটা না হয় অন্য এক সময় বলি। আমি আমার শৈশবের সাংবাদিকতার তিনি একজন গুরু, মেন্টরও বলবো। তো অনেক শ্রদ্ধা জানাচ্ছি। আমি কথা না বলি, আজ বড়দের কথা শুনতে হয় বেশি, কম বলতে হয়, আমি বোধহয় বেশি বলে ফেললাম ভাইয়া। আমি আসলে এত কিছু না মারুফ ভাই, আবিদ আজম যেহেতু হৃদয় থেকে ভালোবাসে, সেই জন্য এই কমপ্লিমেন্ট গুলো দিল। আমি আসলে সামান্য একজন ক্ষুদ্র মানুষ, আপনাদের সাহায্য যে আমাকে প্রাণবন্ত করে, আনন্দিত করে। মারুফ ভাই, আমার মনে হয় যে এই যে বোধ প্রসঙ্গটি এনেছেন, যে মানুষের বোধ বা বিবেক কিভাবে জাগ্রত হতে পারে। মানিক ভাই একটা কথা বলি, আজমের কথার খুব গুরুত্ব একটা জায়গায় আছে কি, আমি যেটা বুঝতে পেরেছি, হ্যাঁ, আদমকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তো একটা জায়গা হচ্ছে আপনি অনেক রকম প্রতিভা, অনেক শাখা প্রশাখায় ঘোরা মানুষ, এবং এক একটা এক এক রকম কবি, আবার ওদিকে গায়ক, আবার এদিকে সাংবাদিকতা, কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনার মিলটা হচ্ছে, ও যেটা বলতে ছিল, মিলটা হচ্ছে মূল্যবোধ, বোধের জায়গাতে আপনি বিশৃঙ্খল হননি। ওইটা আমার কাছে আজমের কথার ভিতর দিয়ে বেরিয়ে এসেছে, আমার কাছে মনে হয়েছে যে আপনি গান যখন গাচ্ছেন, গানের সুরটাও যখন করছেন, গানের শব্দটাও যখন লিখছেন, আপনার আবার আপনি আপনার সাংবাদিকতার উপরেও তো কতগুলো বই আছে, একটা সাংবাদিকের ফলে প্রত্যেকটা জায়গায় আত্মসমালোচনা, নিজেকে বারবার প্রশ্ন করা, নিজেকে চ্যালেঞ্জ করা, এবং সবকিছুর একটা ডিরেকশন আছে, যে ওই যে ভোরের মানুষটা হয়ে ওঠা। সরি, আমি আপনার কথার ভিতর বললাম, আমার কাছে আজমের কথা থেকে
এটা খুব গুরুত্বপূর্ণ কি, আজমের সঙ্গে কালকে আমি কথা বলবো বোধের যন্ত্রণা নিয়ে। এই যে ও কিন্তু ওই ওই এই যে কি যন্ত্রণা, সে মূল্যবোধকে ধরে রেখে আগানো যে কি যন্ত্রণা, সেই জিনিসগুলো কিন্তু আপনি ওভারকাম করেছেন। এইটা আমাকে মনে হয় এ বললো, এ বলে যে আজম বলল, এই সংগ্রামটা আপনি করে একটা জায়গায় এসে একটা আইকনিক একটা জায়গা অন্তত আজমদের জন্য হয়েছে। এটুকুন বললাম এই জন্য যে এটা আমার চেষ্টা মনে করেছি আর হলো কি কিছু কাজ করার, কর্মী হিসেবে, যে সাহিত্য সাংবাদিকতা এবং সঙ্গীত কর্মী হিসেবে কিছু কাজ করার চেষ্টা করেছি, এখনো চেষ্টা করছি, এখনো লড়াই করছি। এখন এটাকে পরিপূর্ণ সফলতা আমি বলবো না, যে সফলতার পথে আর কি। আমৃত্যু। আমি কি একটু যোগ করবো মারুফ ভাই? বলো বলো। না না, ও বলছে না। বেশি হয়ে যাবে, আমরা মূল আলোচনায় ঢুকি। নচিকেতার সঙ্গে ভাই একটা গান করেছেন আয় ভোর, খুব গানটা খুব সাড়া ফেলেছে দুই বাংলাতেই। তো মানে আমি যেটা বলি যে এটা কথাটা শুনলে অনেকেই রাগ করবেন যে আমি পারফর্মিং আর্ট যেটা, সেটাতে আমি বিলিভ করি না, খুব একটা ওনও করি না। হয়তো আমার প্রফেশনাল কারণে আমি কিছু কাজ করতে হয়, আমি কিছু ব্রডকাস্টিং জার্নালিস্ট হিসেবে কিছু কাজ করতে হয়, কিন্তু সুপার আর্ট যেটা, পারফর্মিং আর্ট এবং সুপার আর্টের ভিতরে কিন্তু একটা তফাৎ আছে। পারফর্মিং আর্ট হলো শুধু হৃদয় বৃত্তির জন্য, মনোবৃত্তির জন্য, কিন্তু সুপার আর্ট যেটা, সেটা শুধু মানে শুধু হৃদয় বৃত্তির জন্যই নয়, হৃদয়ে মনোরঞ্জন করার জন্যই নয়, সেটা আরো বড় কিছু, মানে শুধু হৃদয় যোগানোই নয়, হৃদয়কে জাগানো, ভোরের পাখির মতো। তো সেরকমই কিছু কাজ ভাইয়া করছেন। যেমনি আজকের শিরোনামটা খুব চমৎকার আমাদের আলোচনার, ভোরের পাখি মানিক। আসলেই তাই, খুব যথার্থ। ভাইয়াকে, মারুফ ভাইয়াকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি শিরোনাম দেবার জন্য। ভাইয়ার, মানিক ভাইয়ার যে কাজগুলো, বিশেষ করে গানের কথা বলবো, তার প্রত্যেকটা গান, এমন কোন গান হয়তোবা কয়েক হাজার গান তিনি করেছেন, অধিকাংশ গানই ব্যাপক জনপ্রিয়। মায়ের গান, দেশাত্মবোধক গান, গজল, সেখানে মরমী গান কিংবা ইসলামী গান, যেটা হামনাদ থেকে শুরু করে আধুনিক গানও দু একটা করেছেন, যেটাকে কিন্তু তথাকথিত যেই সস্তা কথার গান, সেগুলো তিনি করেননি। সাংবাদিকতায়ও তার ঠিক গঠনমূলক কাজগুলোর ব্যাপারে আমরা দেখি যে একটি পরিবর্তনের একটি ভাবনা থেকে, একটি বৈপ্লবিক চিন্তা। আচ্ছা, আবিদ আজম ভাই, এটা আমার মৃত্যুবার্ষিকী না? আচ্ছা, মনে হচ্ছে যে আমার মৃত্যুবার্ষিকী। না না না, এই প্রজন্মের আসলে আমাদের ভালো কাজগুলো জানা। আমি আবার অন্য মানিক ভাই। আচ্ছা মারুফ ভাই, মানিক ভাই, আমি এটা আসলে ভালো মানুষদের বৈশিষ্ট্য, তারা আমার চেয়ে একটু কম বয়স, তাই আমি চিন্তা করছি না, আপনার প্রশংসা, আমি চিন্তা করছি যে এতটুকুন বয়সে আপনি এইসব, এবং আজম তো ওইরকম ধরনের ছেলে না যে একটা কথা বলবে কথা বলার জন্য বলবে, এবং আমি মনে করি যে আজকে দর্শক যারা দেখছেন তারাও স্বীকার করবেন যে আমি খুব বাড়িয়ে কিছু বলছি না, তারাও স্বীকার করবেন হয়তো যে আমি বাড়িয়ে বলছি না। তো যে যা বলছিলাম যে ভাইয়ার গান কিংবা লেখালেখি, সাংবাদিকতা, এই তিনটা বড় কাজ আমি বলবো। এর বাইরে তিনি উপস্থাপক, মিডিয়া ব্যক্তিত্ব, সেটা অন্য একটা ব্যাপার। তো এই যে 3 কিংবা 4-এর সংমিশ্রণে তার ভেতরে আমরা দেখি যে গঠনমূলক কিছু করা, মানে শুধুই মানে কাজের জন্য কাজ নয়, বরং একটি ভালো একটি মেসেজ, একটি ভালো একটি মানে হৃদয়ে যোগানোই শুধু নয়, হৃদয়ে জাগানো একটি ব্যাপার। মানে শুধু ঘুম পাড়ানি নয়, ঘুম তাড়ানি কাজ, যেটা আমাদের সমাজে ব্যাপক অভাব, যে কাজগুলোর এখন আমরা দেখছি না চারপাশে, যে সুপার আর্ট গুলো দেখছি না, সেই কাজগুলো ভাইয়া করছেন। আমিও চেষ্টা করি যে ভাইয়ার কাছ থেকে অনুপ্রাণিত হতে, কিছু কাজ করার। তো এই জন্যই ভাইয়ার প্রতি আমার এতটা ভালোবাসা, কিংবা ভাইয়ার এতটা ফ্যান, এবং তার কাজের উপর আমার এতটা সমর্থন, অন্য কোনো কারণ নেই। এটাই আমার কাছে মনে হয় যে সুন্দরের সৌরভ একজন মানুষ। আমরা মনে হয় যে আমি কথা বেশি সময় নিচ্ছি, আমরা মনে হয় মানিক ভাইয়ের কাছে যাই। অবশ্যই যদি প্রশ্ন করতে হয়। আচ্ছা, ভাইয়া আজকে আমাদের লাইভটা বোধহয় আমরা পার্সোনাল ফেসবুক পেজে শেয়ার করে দিলে সবাই শুনতে পারবে।
আমরা আমি বোধহয় আমি শেয়ার তুমি করি, তুমি দাও। আমি শেয়ার জি জি জি, নিশ্চয়ই মানিক নিশ্চয়ই। মানিক ভাই দিয়েছে। মানিক ভাই আমার এই কিন্তু প্রজন্মের একটা এই জায়গায় ব্যাপারগুলো জানা দরকার মারুফ ভাইয়া। এই অবশ্যই প্রজন্মের আমরা যে আলোচনা করছি এই অবশ্যই ব্যাপারগুলো এখন তরুণ প্রজন্ম চারপাশে এত হতাশা, এত হাহাকার, এত দুঃখ কষ্ট, এত রকমের নেতিবাচক ঘটনা, এর ভিতর ইতিবাচক ভাবে যারা বাংলাদেশকে নিয়ে কাজ করছেন, অবশ্যই দেশপ্রেমের ব্যাপারগুলো নিয়ে কাজ করছেন, জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, বাংলাদেশের কালচার শেকড়ের সংস্কৃতি নিয়ে যারা কাজ করছেন, তাদের ব্যাপারগুলো আমি মনে করি যে এ প্রজন্মের তাদের কাছ থেকে অনেক শেখার এবং জানার বিষয়গুলো আছে। ওকে ওকে আয় ওকে। ভোর আয় ভোর, তোর জন্য হ্যাঁ আমি বলে স্বপ্ন দেখা, হায় দিন যায় রাত যায় তোরই অপেক্ষায়, তোকে পেলে পাবো মুক্তির রেখা। আয় ভোর আয় ভোর, আয় ভোর আয় ভোর, তুই তো বলেছিলি অন্তরে অন্তরে আসবে সোনালি সকাল, তোর জন্য হেঁটেছি বহুদূর, তবে কেন এই বেড়া যায়, তোর জন্য কত আর কষ্টের হাহাকার, তোর জন্য কত আর কষ্টের হাহাকার, ভাঙিয়ে দে এই ঘুম ঘোর। আয় ভোর আয় ভোর, আয় ভোর আয় ভোর। এটা যেমন একটা ভাইয়া, আরেকটা বিষয় এর সঙ্গে হ্যাঁ যুক্ত একদম, এর সঙ্গে যুক্ত একদম এইরকম। হুম, হাজার মতবাদের ভিড়ে একদিন সকাল আসবে, হাজার মতবাদের ভিড়ে একদিন সকাল আসবে, বিপন্ন পৃথিবী প্রান্তিক জনপদ একদিন একদিন জাগবে, একদিন একদিন জাগবে, সেই দিন থাকবে না জুলুম আর অবিচার, থাকবে না মজলুম মানুষের হাহাকার, সেই দিন থাকবে না জুলুম আর অবিচার, থাকবে না মজলুম মানুষের হাহাকার, সকলেই শান্তিতে থাকবে, সাম্যের পতাকা উড়বে, সকলেই শান্তিতে থাকবে, সাম্যের পতাকা উড়বে, অমানিসা কেটে গিয়ে সকাল আসবে, হাজার মতবাদের ভিড়ে একদিন সকাল আসবে, বিপন্ন পৃথিবী প্রান্তিক জনপদ একদিন একদিন জাগবে, একদিন একদিন জাগবে। অসাধারণ। আপনার আমি একটা মানে স্টাডি করতে গিয়ে দেখলাম যে এক জায়গায় লেখা আপনি কলকাতা মাতিয়েছেন খালি গলায় গান গেয়ে। বিষয়টা মানে বলেন না, গল্পটা বলেন দেখি। কলকাতা এবং ত্রিপুরা, সেখানে আমার বেশ আচ্ছা কয়েকটা প্রোগ্রাম হয়েছে। নিশ্চয়ই জানেন যে ত্রিপুরাতেও বাঙালিরা আছে, বাংলা ভাষাভাষী হ্যাঁ মানুষ, ওটা বাংলা হুম, ভাষাভাষী রাজ্য, এবং আচ্ছা কলকাতা তো বটেই, পশ্চিমবঙ্গ তো বটেই, এবং আসামের করিমগঞ্জ সহ বেশ কিছু জায়গায় বাঙালিরা আছে। তো আমার এটা আনন্দের বিষয়, এবং আমি খুবই কৃতজ্ঞ যে আমি যে সময় গিয়েছিলাম, যে অনুষ্ঠানে গিয়েছিলাম, তৎকালীন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠানে ছিলেন, এবং আচ্ছা এইসব জীবনমুখী গানের জন্যই মূলত আমি আমন্ত্রণ পেয়েছিলাম এই আইভোর গানটার জন্য। আমাকে আয়োজকরা বলেছে যে এই গানটা শুনে আমি আপ্লুত আচ্ছা হয়েছি। কলকাতায় যেটা হয়েছে যে, কলকাতায় একটা প্রোগ্রাম হলো, সেখানে বলা হলো যে আমাদের এখানে অনেক মানুষ তারা মরমী গান শুনতে চায়, তো আপনার অনেকগুলো গান শুনেছে মরমী গান, কোনো ধরনের বাদ্যযন্ত্র দিয়ে না, আপনি শুধু খালি গলায় গান গাইবেন। তো আমার কাছে যেটা মনে হলো যে
খালি গলায় গান গাওয়া, অনেক খালি গলায় গান গিয়ে মাতানো অনেক পরিশ্রমের কাজ, অনেক কৌশলের কাজ, এবং অনেক বুদ্ধিমত্তার সঙ্গে সেটা করতে হয়, কারণ সেখানে কোনো ইনস্ট্রুমেন্ট নেই, বাদ্যযন্ত্র নেই। আমাকে খালি গলায় সবকিছু করে পারফর্ম করে মানুষের মন জোগাতে হবে, মানুষকে আপ্লুত করতে হবে। হুম, তো সেই হুম, সময় আমার খুব মানে একটা স্মৃতি মনে পড়ে যে আমি আয়োজকদের বললাম যে আমি ব্যাক স্টেজ থেকে ঢুকবো। আহ, আচ্ছা, যখন আমাকে উপস্থাপক ডাকলেন অনুষ্ঠানে, তখন আমি মঞ্চে ডাকছেন যে বাংলাদেশ থেকে আগত আমিরুল মুমিনিন মানিক আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। তা আমি আগেই মাইক্রোফোন নিয়ে একদম পেছনে চলে গিয়েছিলাম। তো পেছন থেকে আমি তখন গাইতে গাইতে আসলাম। ওইটাই হুম, একটা চমক তৈরি করলো। আরে সবাই পেছনে তাকাচ্ছিল, তার মনোযোগটা আমার দিকে চলে গেল, এবং আমি হুম, পেছন থেকে গাইতে গাইতে পরে মঞ্চে উঠলাম। হুম, তো হুম, ওই অনুষ্ঠানটা আমি পারফর্ম করেছিলাম 48 মিনিট থেকে 50 মিনিট সময়। হুম, তো পুরোটা সময় মানুষ আমাকে শুনেছে, মানে পিন আচ্ছা, পতন নীরবতার মধ্য দিয়ে কখনো হেসেছে, কখনো কেঁদেছে, কখনো হাততালি দিয়েছে, শুনেছে। এটা একটা বিশাল অভিজ্ঞতা যে ভিন্ন দেশের মানুষ, হুম, তারা কিন্তু আমার দেশের বাংলা ভাষাভাষী মানুষ না, ভিন্ন দেশের মানুষ। হুম, আমার কাছে কোনো বাদ্যযন্ত্র নেই, শুধু কণ্ঠ, সুর অথবা আবৃত্তি, কৌতুক, হুম, বাস্তবতা তুলে ধরে, অভিজ্ঞতা তুলে ধরে, এই তুলে ধরে প্রায় হুম, 1 ঘন্টার একটি অনুষ্ঠান। সেটা হুম, মানুষ হেসে কেঁদে উপলব্ধিতে নিয়ে দেখেছে। এটা একটা বড় বিষয়। আমি মনে করি যে এগুলোই আসলে প্রাপ্তির বিষয়, এবং এগুলো অনুপ্রেরণা দেয় যে আরো কাজ করি, আরো কাজ করি। কারণ মানুষ এগুলো গ্রহণ করছে, মানুষ সম্ভবত হয়তো ভোরের প্রত্যাশী হচ্ছে, হ্যাঁ, 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 সংক্রমিত হচ্ছে বিষয়টা, হ্যাঁ, সংক্রমিত হচ্ছে, হ্যাঁ, ভাইরাসের মতো ছড়াচ্ছে। হ্যাঁ। এটা একটা ক্রিটিক্যাল আলোচনা যদি আমি তুলি, হ্যাঁ, একটা ক্রিটিক্যাল আলোচনা যদি তুলি, সেটা হচ্ছে যে ইসলামে গানের যে ইসলামের ক্ষেত্রে গানের যে বিষয়টা, সেইখানে আহ, বাদ্যযন্ত্র শুধু দপ ছাড়া ব্যবহার করার ক্ষেত্রে নিরুৎসাহিত, তা শুধু নিরুৎসাহিত না, না করা আছে আর কি। হ্যাঁ, এখন এগুলো নিয়ে মিডিয়াতে যখন কথা হয়, তখন তো আসলে আহ, একটু অন্যরকম ভাবে কথা হয়। আপনার ইটা কি, মানে দুটো দিক, একটা হচ্ছে মিউজিক, আর একটা দিক আছে, সেটা হচ্ছে আহ, উদ্দেশ্য, শব্দ ব্যবহার, বাক্য ব্যবহার, এইগুলো বিষয়গুলো আছে। আপনি কিভাবে দেখেন এই বিষয়টাকে? আচ্ছা, এটা খুবই জটিল একটা বিষয়, এটাকে সহজ করেই বলতে হবে যে না, ব্যাপারটা জটিল না, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী এগুলো নিয়ে কথা বলতে গেলে আপনাকে একঘরে হয়ে যেতে হতে পারে। এটা মানে কে কেমন ভাবে সামলাবে সেটা তার ব্যাপার। এটা বিষয় হয়ে গেছে যে আমরা কাউকে আর সর্বগ্রহণযোগ্য রাখছি না। মানে আমরা যদি এখন এখানে একটা প্রশ্ন উঠাই যে পৃথিবীতে এমন কোন এই মুহূর্তে, এই সময়ের এমন কোন ইসলামিক স্কলার আছে যিনি সব ইসলামিক সব গ্রুপের কাছে জনপ্রিয় বা সব গ্রুপের কাছে গ্রহণযোগ্য? নেই। এক এক এত গ্রুপ হয়েছে ইসলাম নিয়ে, বাংলাদেশেই ধরুন এত গ্রুপ, যে সবার গ্রুপের মনোতুষ্টিতে আপনি করতে পারবেন না। আমি যেটা মোটা দাগে মনে করি যে না, একটা হচ্ছে যে জায়গা আছে, সেটা হচ্ছে কোরআন, আর যে একটা হচ্ছে মানে হাদিস। আর কে কত রকম হয়ে যাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আহ, সবকিছুই আবার কষ্টি পাথরও যদি বলেন, সেটা কোরআন এবং সুন্নাহ দিয়েই করতে হবে মুসলমান হিসাবে। হ্যাঁ, এবং সৃষ্টি যে এখন মানে এখানে মুসলমান মারুফ ভাই বিষয় হচ্ছে যে কোরআনে মানুষ সরাসরি বাদ্যযন্ত্রের বিষয় নেই। যে আছে, আছে। বাদ্যযন্ত্র তা আপনি যদি বলেন আমাকে কোথায় আছে প্লিজ। দপের কথাটা বলা আছে, আমাকে দেখে বলতে হবে, এটা বল। আচ্ছা, মারুফ ভাই, আমি দপ, এই যে একটু একটু স্টাডি করেছি, সেটা সেইখানে কোরআনে যেভাবে আছে যে যে কিছু সংখ্যক মানুষ দুটো জায়গায় আছে। একটা হচ্ছে মিথ্যা কথা খরিদ করে মানুষকে বিভ্রান্ত করে, এটা হুম, কোরআনে আছে, কোরআনের আয়াত যে কিছু সংখ্যক মানুষ তোমাদেরকে মিথ্যা কথা খরিদ করে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তারা, এটা একটা। আরেকটা হচ্ছে কিছু সংখ্যক মানুষ বিভ্রান্তির উপত্যকায় হাঁটে, কিছু সংখ্যক কবিদের বিষয়ে আছে সূরা আসুয়ারা, হ্যাঁ। আশ-শুআরাতে। আর ওই যে ওইটা আহ আমি আমার হাতে বই থাকলে এখন আমি বের করে দেখাতে পারতাম সরি, ওইটার আমি তো বিষয়ে। এটা প্রশ্ন করবো। আপনি খালি হ্যাঁ হ্যাঁ গলায় হ্যাঁ, গান গেলেন সেটার জন্য না, আমি বলছি যে
সুন্নায় কিন্তু আছেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার অনেক হ্যাঁ, জায়গায় নবী করিম বাদ্যযন্ত্র, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি গানে নিষেধ পৃথিবীতে নেই, এসেছি, গান নিষেধ নেই, হ্যাঁ না বাদ্যযন্ত্র আমি ধ্বংস পৃথিবীতে এসেছি বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য। এরকম এটা একটা কথা আছে। রাসূলের একটা আচ্ছা, বাণী, রাসূলের হাদিস। এখন আমি আজকের এই অনুষ্ঠানে এখন এই যে যতগুলো হাদিস আছে, যতগুলো বাদ্যযন্ত্র এবং সঙ্গীত সম্পর্কিত হাদিস আছে, এই হাদিস নিয়ে গবেষণা হয়েছে, গবেষণা হচ্ছে, এখনো গবেষণা করেছে, এবং এই সম্পর্কিত সাহিত্য সংস্কৃতি সম্পর্কিত কোরআনে যা যা নির্দেশনা আছে সেগুলো নিয়েও হয়েছে। এগুলোর বিষয়ে ইসলামী স্কলারদের, যারা বিশ্বের নেতৃত্ব দানকারী ইসলাম স্কলার, তাদের দুটো মত আছে। এক শ্রেণীর আলেম বলেছেন, অধিকাংশ আলেম বলেছেন বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না, হারাম। আরেক শ্রেণীর আলেম বলেছেন যে বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে শর্ত সাপেক্ষে। ধরুন ইমাম গাজ্জালি, তিনি সংস্কৃতি যে নিয়ে যে দর্শন দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে উদ্দেশ্যটা দেখতে হবে এবং বাদ্যযন্ত্র যেন কথাকে ছাপিয়ে না যায়। গেল এই সময়ের যে বিখ্যাত একজন আলেম, তাকে অনেকেই গ্রহণ করতে পারেন, অনেকে নাও করতে পারেন, আল্লামা কারজাভি, ইউসুফ আল কারজাভি, মধ্যপ্রাচ্যের বিখ্যাত আলেম। তিনি এখন কাতারে আছেন, মিশরের আলেম তিনি মূলত, এবং সমগ্র বিশ্বে পরিচিত। ইসলামের সঙ্গীতের দিক নির্দেশনা, তার একটা বই আছে সংস্কৃতি নিয়ে, সেই বইয়ের মধ্যে এই বিষয়ে তিনি বিস্তারিত কথা বলেছেন। তা আমি যেহেতু কোনো মানে আলেম বা ইসলামিক আলেম নই, আমি ইসলামের বিষয়ে আমি জ্ঞানী দাবি করছি না, আমি একজন ছাত্র, তালেব বলতে পারেন, তালেব। আমি একজন ছাত্র হিসেবে আমি মনে করি যে এটা নিয়ে গবেষণা করা যায়, গবেষণার দাবি রাখে। আমি সব পক্ষকে অনুরোধ করব আমরা মধ্যম পন্থা অবলম্বন করি, এবং রাসূলের যে পন্থা ছিল যে মধ্যম পন্থা, এবং আমরা কোনো বিষয়ে কাউকে কোনো একটা দিকে নিক্ষিপ্ত না করে দিই, যেমন কারো তকমা লাগিয়ে না দেয় যে ওই লোকটি কাফের, হুম। ওই লোকটি না, একজন গালাগালি করা নিষেধ আছে, এগুলো এরকম ভাবে হ্যাঁ, বলা নিষেধ আছে। ইসলাম একজন তো আমরা জানি না, কোরআন তো জানি না, আমি একজনকে মুরতাদ বললাম। এটা বলা যায় না। আল্লাহ হচ্ছে, মানে আল্লাহর ক্ষমাটা হচ্ছে বিশাল, মহাসমুদ্রের মতো তিনি ক্ষমাশীল। একটা মানুষ সারা জীবন অন্যায় করেছে, শেষ জীবনে এমন একটা ভালো কাজ করলো, এমন তার জন্য একটা বেশ ন্যায় কাজ করলো, সারা জীবনের ভুল তার ক্ষমা পেয়ে গেল। সেই জন্য আমরা কেন চূড়ান্ত ফয়সালা দিচ্ছি? আমরা চূড়ান্ত ফয়সালা দেওয়ার তো কেউ না, বরং প্রত্যেকেই আমরা আত্মসমালোচনার কাঠগড়ায় দাঁড়িয়ে যে ঠিক আছে আমার এই এই ভুল আছে, আমি সংশোধন করি এবং অন্যকে সতর্ক করি। বড় জোর আমরা সতর্ক করতে পারি, কিন্তু কেউ কাউকে আমরা বলে দিতে পারি না এই লোকটি মোহর মারা, এই লোকটি আর সৎ পথে আসবে না, এই লোকটি নাস্তিক, এই লোকটি মোরতাদ। এই জায়গা থেকে সরে এসে আসুন আমরা এটা নিয়ে চর্চা করি, আরো জ্ঞান অর্জন করি। জ্ঞান অর্জন করলে আমার মনে হয়েছে আরো সুন্দর তথ্য বেরিয়ে আসবে। এবং আমি বলা মানে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যারা তথাকথিত প্রগতিশীল নিজেদেরকে বলেন, তাদেরও ধৈর্য ধরা উচিত, আর যারা তথাকথিত ধর্মকে নিয়ে চলেন, তাদেরও ধৈর্য ধরা উচিত। উভয়কে জ্ঞান ভিত্তিক কথা বলা উচিত। এবং আপনি যেটা বললেন গবেষণা, ঠিক আছে, আমরা যদি কোরআনের কোনো জিনিসটাকে চ্যালেঞ্জ করতে চাই, আমরা গবেষণা করে দেখি, এটা হতে পারে। বা যিনি কোরআনের বিপক্ষে বা ভিন্ন কথা বলছেন, তার কথাটাও আমরা তাহলে গবেষণা করে দেখি তিনি ঠিক বলছেন কিনা। এই জায়গাটায় গেলে আমার মনে হয় ভালো হয়, গালাগালি করা বা ইত্যাদি ইত্যাদি না করা ভালো। ভাইয়া আমি একটু যোগ করতে পারি মারুফ ভাইয়া এই প্রসঙ্গে? হ্যাঁ শিওর। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, বা ভাইয়া মানিক ভাইয়া বিষয়টা তো বলতে চেয়েছেন, রাসূলের অবশ্যই কোরআন হাদিসের বাইরে তো কোনো কথার বলার সুযোগ নেই, বাট বুখারীর প্রথম হাদিসে রাসূল বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর অর্থাৎ হলো যে প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভর করে। এখন আমার বক্তব্য যেটা যে আসলে এখানে ভাই আমি আবিদ ভাই যে মানে আমি যেমন মানিক ভাই তার কিছু গানে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছেন, তো এটা আমার মনে এই বিষয়টা একটু ভেবে দেখার সুযোগ আছে কিনা, যে রাসূল যেহেতু বলেছেন যে নিয়তের উপর নির্ভর করে, এখন অপসংস্কৃতি। হ্যাঁ ভাইয়া, জি বলেন। আমি যেটা, আপনি যে পয়েন্টটা বলেছেন এটা যথার্থ পয়েন্ট, এখানে আমি বিস্তারিত আলোচনা করতে চাইনি, কিন্তু ওই যে হাদিসটার কথা আমরা বললাম যে রাসূল বলেছেন আমি বাদ্যযন্ত্রকে ধ্বংস করতে এসেছি,
ধরুন এটা অকাট্য হাদিস, কিন্তু এখন ভাষাবিদরা বলছেন, আমি আরেকদিন এটা নিয়ে আলোচনা করবো, আমরা বসতে পারি। ভাষাবিদরা বলছেন যে যে শব্দটা এখানে আছে, যেটার অনুবাদ করা হয়েছে বাদ্যযন্ত্র, ওইটা আসলে বাদ্যযন্ত্র না, ওটা হচ্ছে অশ্লীল গান। আমি আচ্ছা পৃথিবীতে আচ্ছা এসেছি আচ্ছা আচ্ছা এবং আচ্ছা। হ্যাঁ, আরেকটা পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে মক্কি হাদিস। মক্কার যুগে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্রাগল করছিলেন জি যে জি মক্কায় কাবা শরীফে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, জি 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 সেই সময়ে কাবার ভেতরে যে অশ্লীল নৃত্যগীত হতো, মূর্তি জি জি পূজা হতো, সেখানে মানুষকে হত্যা করা হতো কাবার ভেতরে, এবং অনেক মূর্তি ঝোলানো ছিল তখন। সেইটাকে ধ্বংস করার জন্য তো রাসূল নিঃসন্দেহে পৃথিবীতে আচ্ছা এসেছিলেন। আচ্ছা 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 আচ্ছা, অনেকে নিশ্চয়ই বলেন নিশ্চয়ই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটাকে মিন করেছেন, বাদ্যযন্ত্রের এখানে প্রসঙ্গটা না। ধরুন একটা জিনিস আমি বলি, যে একটা গানের মধ্যে একটা শুধু খালি গলার গান, ঘেটু গান বলে একটা কথা আছে, এটা সিলেট অঞ্চলের মানুষের ঘেটু গান গায়, বা আমরা আগের দিনে জারি জারি শুনতাম, ধরেন জি জি আহ লাইলি মজনুর জারিতে অনেক অশ্লীল শব্দ আছে, সেটা কিন্তু বাদ্যযন্ত্র সহযোগে কিন্তু জারি হচ্ছে না, খালি গলায় বলছে, হ্যাঁ, খালি গলায় বলছে। তো ওই একটা বাজে কথা। বাদ্যযন্ত্র ছাড়া, ওই হুম, জারি বা ওই বাদ্যযন্ত্র ছাড়া অশ্লীল গান কি আপনি সাপোর্ট করবেন? ওটা না, আমাদের ওটা তো বাদ্যযন্ত্র নেই, নিষেধ করবেন করা না। আছে। না, দুটো আমরা জিনিস আলাদা, জানি যে বাদ্যযন্ত্র একটা আলাদা, না, একটু আর বড় একটু Exactly, লিরিক হ্যাঁ, আলাদা। নিশ্চয়ই। দুটো জিনিসকে একটা জায়গায় নিয়ে আসতে হবে, যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে কথা। লিরিক সেই নিয়ে কোনো বিতর্ক নেই। লিরিক যে লিরিক ভালো হতে হবে, বেয়াদবি হবে না, উদ্দেশ্য ভালো হতে হবে, দেশপ্রেমের হতে হবে, আত্ম উন্নয়নের হতে হবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহকে এখন পাওয়া রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন তফ বাজিয়ে মদিনাবাসী তাকে স্বাগত জানালো। তফ সেই সময়ে মদিনার মদিনার সবচেয়ে শ্রেষ্ঠ বাদ্যযন্ত্র হচ্ছে দফ। ঘরে ঘরে দফ থাকতো, উৎসব আনন্দে তারা দফ নিয়ে বের হতেন। তো রাসূল তো না করলেন। এখন কেন না করলেন? পরবর্তীতে কি সাহাবাগণ জিজ্ঞেস করেছেন কিনা যে এই যে আপনার সামনে দফ বাজিয়ে তালাল বাদ্র আলাইনা গাইলেন? এগুলো নিয়ে কি আসলে অনেক প্রচুর গবেষণা না, হওয়া উচিত। তবে না, দপের ব্যাপারে আছে, দপের ব্যাপারে আহ, মানে স্বীকৃতি আছে, হ্যাঁ, দপ বাজাতে যে পারে, ওটা এখন প্রসঙ্গ যেহেতু এসছে, আমার মনে হয় যে ভাইয়ের কাছে একটি নাচ শুনতে পারি আমরা। মানে কয়েকদিন আগে দেখলাম যে কয়েকটি নতুন গান করেছেন। ভাইয়ার প্রিয় একটি নাচ আমরা শুনতে পারি কিনা, মারুফ ভাইয়া? আচ্ছা নেটওয়ার্ক। আচ্ছা, আমি আমার মনে হয় এই আমার একটু তাড়া আছে, ওই যে চেঞ্জ টিভিতে ভিডিও গুলো আপলোড করতে হয় 10টার পরে, আর হচ্ছে ল্যাপটপে চার্জ চলে যাচ্ছে। তা এখন আমি যেটা বলতে চাই, আপনি যেহেতু বোধের মারুফ ভাই, আমি কৃতজ্ঞ। আসলে এই সময়গুলোতে আবিদ আজম ভাই জানেন যে এই সময়গুলোতে আমরা প্রচুর লাইভও করেছি। মাঝখানে আমি লাইভটা বন্ধ ছিলাম, লাইভ আর করছি না। অনেকেই বলে লাইভ করছি না, লাইভ একটা সময় যায়, কিন্তু মারুফ ভাইয়ের লাইফটা ভিন্ন ধর্মী। সেই জন্য আবিদ আজম নক করার পরে আমি কিন্তু চিন্তা করলাম যে না, মারুফ ভাইয়ের সাথে এই সময়টা কাটানো মানে হচ্ছে একটা অভিজ্ঞতার মধ্যে থাকা। আলহামদুলিল্লাহ, ভাল লাগলো। তা আমার একটা অনুরোধ থাকবে সবার প্রতি, একটা অনুরোধ, যে আমরা বোধের কথা বলছি, আমরা কাউকে নিন্দা না করি, কাউকে গালি না দিই, নিজের মতের মধ্যে মতান্ধ না হই। আমি বলবো যে শব্দটাই বলবো যে মতান্ধ। আমি যা বুঝেছি এর বাইরে আর কিছু হতে পারে না, এই যে চিন্তাটা। হ্যাঁ, আমরা কিছু কিছু বিষয়ে, আমরা বিশ্বাসের বিষয়ে আমরা থাকবো, যে আমরা বিশ্বাসের বিষয়ে অন্ধ থাকবো, কিন্তু আমরা আমাদের এই সমাজে যে বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব সংঘাত হচ্ছে, খুব সাধারণ বিষয়। আমি তাকে পছন্দ করি না, গালি দিচ্ছি। আমি তাকে পছন্দ করি না, তো তাহলে আমার পছন্দ মতো লোকটাকে বানাবার জন্য আমাকে তো ভালোবাসতে হবে। আমি ভালোবাসি। পৃথিবীতে পরিবর্তনের মাধ্যম ভালোবাসা ছাড়া অন্য কিছু নেই। কেউ কাউকে জোর করে ভালোবাসাতে পেরেছে। সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কঠিন সময় এসেছিলেন, এবং তখন কেউই ভালো ছিলেন না ওইভাবে তথাকথিত। তারা সবাই মদ, অমুক তমুক, সবকিছু একটা জাহিলি যুগ বলা হতো। সে জায়গায় যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঘৃণা করতেন, তাহলে তো তিনি তাদেরকে গ্রহণ, মানে তাদেরকে তার মতে নিয়ে আসতে পারতেন না। তাহলে আপনার এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে মানুষকে ভালোবাসতে হবে, মতের বিরুদ্ধকে ভালোবাসতে হবে,
আর খুব দরকার ডায়ালগ, কথা বলা দরকার। কথা বলা কথা দরকার। হ্যাঁ, এবং জ্ঞান ভিত্তিক স্টাডি করে, শুধু নিজের ধারণাগত না, পড়াশোনা করে। এই যেমন আপনি আজকে বললেন যে শব্দটা ঠিক বাদ্যযন্ত্র হবে না, জি, শব্দটা হয়তো হবে অশ্লীল শব্দ বা বাক্য ব্যবহার। রাইট ভাই, অশ্লীল এটা খুব গান, ভালো গবেষণা। অশ্লীল কবিতা, তাহলে হ্যাঁ। এটা একটা পয়েন্ট, এইটা যিনি বিশ্লেষণ করেছেন তিনি একদম ওই শব্দের উৎপত্তিগত দিক তুলে এনেছেন। যেমন আমরা আমাদের একটা বাংলা শব্দ যদি আমরা বলি যে আমাদের বাংলা শব্দ ধরেন শ্রদ্ধা, শ্রদ্ধা শব্দটা আসলে কোন জায়গা থেকে এসেছে, শ্রদ্ধা বলতে আমরা কি বুঝাই। তো যিনি এই বিশ্লেষণটা করেছেন, যিনি যে আলেম, তিনি একদম ওই শব্দটার উৎপত্তি কোত্থেকে হয়েছে, যে শব্দটার অনুবাদ আমরা বাদ্যযন্ত্র করছি, সবকিছু তুলে ধরেছেন একদম অনেক গবেষণা করে। যাই হোক, তো আমরা ওই বিষয়ে ভবিষ্যতে আমরা কথা বলবো ইনশাল্লাহ আপনার বোধের স্কুলে। তো আমরা শেষ দিকে গেলে বোধহয় আমার জন্য একটু ভালো হয়। আমি আজকে মারুফের ক্ষমা চাচ্ছি। এখানে একটা একটা প্রশ্ন করে শেষ করি, এটাই শেষ। জি, এটাই শেষ হবে। সেটা হচ্ছে যে আপনার একটা লেখা আছে, এটাই শেষ হবে। আপনি জি, আপনার নিশ্চয়ই। আপনার প্রোফাইলের নিচেই লেখাটা হচ্ছে ডুবি ডুবি তবু অযুত সাহসে ডজনে সাঁতার কাটি, উজানে, উজানে সাঁতার কাটি, উজানে সাঁতার কাটি, পায়ে পায়ের নিয়ে আমি নিচে আমি আগুনের জুতো, আগুনের জুতা, আগুনের জুতো, বেহায়া বেহায়া পথিক বেহায়া হাঁটি, পথিক বাতাসে হাঁটি। হাঁটি। এই বেহায়া শব্দটা আপনি বেহায়া কেন পথিক হাঁটি, ব্যবহার করেন? ডুবি ডুবি তবু অযুত সাহসী উজানে সাঁতার কাটি। হ্যাঁ, হাঁটি। মানে আমরা ডুবে যাচ্ছি, আমরা এই এইরকম বেহায়া একটা শব্দটা কেন? বেহায়া শব্দটা এই কারণেই আমি ব্যবহার করলাম যে একজন মানুষ যখন আদর্শবাদী হয়, ভোরের প্রত্যাশী হয়, নতুন সকাল ছিনিয়ে আনবার কর্মী হয়, তখন তাকে বেহায়া হতে হয়। এই সমাজ আপনাকে নিন্দা করবে, এই তুই কি করছিস তুই, আরে ধরুন আমাকে অনেক আমার বন্ধুরা বলে যে, এবং আমার যখন ছায়া মানবী নামে একটা গান রিলিজ হলো, গানটা হিট করেছিল, অনেকে আমাকে অনেক পরিচালক মানে 3জন পরিচালক আমাকে অফার দিয়েছিলেন যে গান গাওয়ার জন্য। কি ধরনের গান? সিনেমার গান গাইতে হবে, এবং সেটা কি, সেটা হচ্ছে আইটেম সং গাইতে হবে। একজন আমাকে অফার দিলেন যে একজন প্রবীণ ফিমেল সিঙ্গারের সঙ্গে আইটেম সং। তো আমি খানিকক্ষণ চিন্তা, আমি বললাম যে ভেবে দেখি। আরেকজন বললেন যে একটা চরম রোমান্টিক গান তোমার গলায় খুব ভালো মানাবে, একটা রোমান্টিক গান। আমি শুধু এইটুকুই মনে করলাম যে আমার এই গানটা যারা লিপে দেবেন, যারা এর মধ্যে পারফর্ম করবেন, তাদের পারফর্ম দেখে অনাগত প্রজন্ম মানে এখন থেকে মানে অনেক বছর পরের তরুণরা যদি বিপদগামী হয়, তাহলে এটার জন্য কি আমিও দায়ী হব না? আমার তো অবশ্যই। এই আইটেম গান বা অসাধারণ। এই 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 সিনেমার গানের আমার প্রয়োজন নেই যেটা দিয়ে তরুণরা বিপদগামী হবে। চমৎকার। আমরা আজকে যে মাদকের কথা বলছি, অশ্লীলতার জন্য নিঃসন্দেহে অশ্লীলতার পরেই মাদক আসে। তো তাহলে আমি কেন তরুণকে বিপদগামী করার একটা উপাদান রেখে যাব? এই বিলিফটা আমি স্ট্রংলি ধারণ করি। আমি কিন্তু সবার সঙ্গেই মিশি, কিন্তু আমি আমার বিলিভের ব্যাপারে থাকবো আমিও। আপনি যেটা বলছেন যে বেহায়া শব্দটা কেন ব্যবহার করা, আমি আবার চিন্তার জায়গায় বেহায়া। আপনার কাছে ভালো না লাগতে পারে, আমি আপনার সঙ্গে মিশছি, কিন্তু আমি যে সমাজ পরিবর্তনের চিন্তাটা করছি, আমি যে মূল্যবোধের কথা ভাবছি, সেটা প্রতিষ্ঠিত করার জন্য আমি বেহায়া। এবং আমি এটা স্পষ্ট করি, আমার কিন্তু কোনো রাজনৈতিক মত নেই, রাজনৈতিক পথ নেই। একটা পথই হচ্ছে যে ভোর আনতে হবে। বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল একটা সাম্যবাদী সকাল আনুক, তার পেছনে আমি পতাকা নিয়ে দাঁড়াবো। সুতরাং এটা ভাবার কারণ নাই যে আমার ভোরের কথা ভাবনা মানে হচ্ছে কোন রাজনৈতিক চেতনাকে আমি উড্ডীন করছি। আমি আমার সমাজ চেতনা পরিবর্তনের এক্স্যাক্টলি। তো সেই জায়গা থেকেই বেহায়া, যে এটা প্রত্যেক বিপ্লবী মানে বিপ্লবী চিন্তার তরুণকে বেহায়া হতে হয়, বেহায়া পথিক হাঁটে। আমার প্রশ্নটা এই কারণেই ছিল, কারণ অনেক এই কারণ আমি জানি যে আপনার কোনো কথা, মানে আমি যতটুকু বুঝতে পেরেছি আপনাকে, আপনি কোথায় কি ব্যবহার করেন প্রত্যেকটার আপনার দার্শনিক একটা ব্যাখ্যা আছে, আপনি সেটা ধারণ করেন। ব্যাখ্যা মানে মুখের কথা না। আমি আজমকে অনেক বেশি ধন্যবাদ জানাবো যে এরকম একটা মানুষের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিল। আজম, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি মানিক ভাইয়ের সঙ্গে আমার একটা সখ্যতা করে দিলে। আর মানিক ভাই, আমরা সামনে সাংবাদিক ওই নিয়ে আসবো আর কি, গণমাধ্যমে
সংবেদনশীলতা নিয়ে কথা বলবো। নিশ্চয়ই নিশ্চয়ই। আর এখানে আপাতত সবাইকে ধন্যবাদ জানাই। আজম, তুমি কি কিছু বলবা? ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, এত এ চমৎকার তো করে ইয়ের অ্যাঙ্করিং বাইরে, করলেন, কিন্তু নেটওয়ার্কের বাইরে। তুমি কিছু যারা বলে শেষ দেখছিলেন করবা? উনি যদি আসলে আসেন, আমাদের যারা দেখছেন বলবো যে এই সময়ের মারুফ ভাইয়া যে চিন্তাগুলো করছেন তরুণদের খুবই তার তিনি একজন তারুণ্যের অভিভাবক এবং মেন্টর। আমি মনে করব যে তরুণরা তাকে বেশি করে বন্ধু বানাবেন এবং নানান ব্যাপারগুলো যদি অনেক সময় মানসিক সাপোর্টের প্রয়োজন হয়, বুদ্ধি পরামর্শ, আমরা মনোবিদদের কাছেও যাই। মারুফ ভাইকে আমরা একজন বন্ধু ভাবতে পারি, আমরা বেশি বেশি মারুফ ভাইয়ার সাথে যুক্ত থাকি। এবং আজকে মানিক ভাইয়াকে অনেক ধন্যবাদ, তিনি এত কীর্তিমান আমি একজন মানুষ ভালোবাসি এবং এটাকে। অনেক সময় দিয়েছেন, আমাদের অনুরোধ রেখেছেন মারুফ ভাইয়া, এবং আমরা আনন্দিত অবশ্যই। মারুফ ভাইয়াকেও ধন্যবাদ জানাচ্ছি, তিনি এত সুন্দর করে একটি আজকের অনুষ্ঠানটি করলেন। এবং এই বোধের স্কুলের এই প্রচেষ্টা অব্যাহত থাকুক এবং ভালো কিছু হোক, আমাদের হৃদয় জাগ্রত হোক, বোধ বিবেক আরো জাগ্রত হোক, আরো সুন্দর হই মানুষ হিসেবে, আমরা আরো পরিশীলিত হই, আরো আমাদের বাংলাদেশটা আরো সুন্দর হোক। অনেক ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। আর কালকে আমি সবাইকে জানাচ্ছি যে কালকে আমরা 9:30টায় আমি আর আবিদ আজম আমরা ইনশাআল্লাহ দুজন আবার আসছি বোধের যন্ত্রণা নিয়েই।